সো টপিক যতই হচ্ছে কম ইম্পর্টেন্ট হোক, অধ্যায় ইম্পর্টেন্ট, তার মানে টপিক ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পড়ায় 2.7 চলে আসো। 2.7 থেকে আমি আসলে কি করবো, নিচের দিকে তাকায় দেখো, রিডবার্গের একটা সমীকরণ আছে, তাই না? 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার ইজ ইকুয়াল টু 1/n/h ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে রিডবার্গের সমীকরণ, এখান থেকে প্রথমেই জানতে হবে রিডবার্গের ধ্রুবকের মান কত। এটা দেখো, এখানে যে মানটা আছে এটা পড়বো 1.09678 ইন্টু 10⁻²⁻² পার ন্যানোমিটার। এখন পার ন্যানোমিটারের জায়গায় অনেক সময় হয় কি ভাইয়া, এককটা চেঞ্জ করে দেয়। তাহলে যদি চেঞ্জ করে দেয় তাহলে কিভাবে পারবো, সেটা করার জন্য হচ্ছে এটা। তাহলে পার মিটার একক এটার মানটা একটু বলে দিয়ে রাখো, 10⁻7 পার মিটার। আর সেন্টিমিটার কিউবে হচ্ছে 10⁵ সেন্টিমিটার পার সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে যে এইখানে দুইটা পাওয়ারের মান আমার হচ্ছে পজিটিভ পাওয়ার। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। অনেক সময় প্রশ্নে এটাকে -7 -5 দিয়ে দিতে পারে। ওকে। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে নেক্সট টপিক। দেখো এখানে আমার টোটাল 6টা সিরিজের নাম আছে, এবং আনফরচুনেটলি তোমাদেরকে সিরিয়াল বাই সিরিজ গুলার নাম পড়তে হবে। যেমন 1 নাম্বারটা লাইম্যান, 2 নাম্বার বামার, 3 নাম্বার প্যাশন, 4 নাম্বার ব্র্যাকেট, 5 নাম্বার ফান, 6 নাম্বার হচ্ছে হার্ভিস। তোমাকে অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করবে, বলো তো ভাই পঞ্চম সিরিজের নাম কি? হবে অ্যান্সার ফান্ড। এখন এই যে 5টা সিরিজ বললাম, এই 5টা সিরিজ থেকে অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে আবিষ্কারের সাল। ঠিক আছে। এখন খেয়াল করো, লাইম্যান 1906 সালে আবিষ্কৃত হয়, আর বামার আবিষ্কৃত হয় 1885 সালে। সহজ কথা হচ্ছে, কোন সিরিজটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বামার। আর যদি বলে প্রথম সিরিজের নাম কি, তাহলে অ্যান্সার হচ্ছে লাইম্যান। কোয়েশ্চেন যদি বলি আবিষ্কৃত প্রথম সিরিজ কে, তাহলে অ্যান্সার হচ্ছে বামার। আর যদি জিজ্ঞেস করা হয় হচ্ছে প্রথম সিরিজের নাম কি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে লাইম্যান। তাহলে কোয়েশ্চেনটা একটু খেয়াল করতে হবে। এখন নেক্সট কোয়েশ্চেন আসতে পারে কি, যে লাইম্যান কে আবিষ্কার করছে, বামার কে আবিষ্কার করছে। এখন মজার কথা হচ্ছে, যে সিরিজের নাম যা আবিষ্কারকের নাম তাই, তাহলে লাইম্যান সিরিজের আবিষ্কারকের নাম লাইম্যান। ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো, প্রতিটা যে সিরিজ আছে এগুলো আবার কিছু অঞ্চলে অবস্থিত। যেমন এটা হচ্ছে অতিবেগুনি অঞ্চল, বামারটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। এটা কোন অঞ্চলে অবস্থিত ভাইয়া? দৃশ্যমান। ভেরি 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 ইম্পর্টেন্ট। আর বাকি যে 4টা আছে সেগুলো একই অঞ্চলে অবস্থিত, এদের নাম হচ্ছে অবলোহিত। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে যে একমাত্র দৃশ্যমান অঞ্চলের নাম কি, অ্যান্সার হচ্ছে বামার সিরিজ। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে চলে আসো। দেখো হেডলাইনটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের বিভিন্ন রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, সংখ্যা ও বর্ণ। তাহলে খেয়াল করো, বামার যেহেতু বলে দিচ্ছে সবগুলোর N1 দেখো কত, 2 2 2 2। তাহলে ইলেকট্রন উপর থেকে ক্রমানুযায়ী 3 4 5 6 থেকে 2 এর মধ্যে আসছে। তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়েছে, তরঙ্গ সংখ্যা কি হয়েছে, আর রেখার বর্ণালী টাইপ কি হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া, তরঙ্গ সংখ্যা কি এগুলো মুখস্থ করবো কিনা? না, কারণ এগুলো তো ইজি জিনিস, তাই না? তাহলে দেখো N2 হচ্ছে 3, N1 হচ্ছে 2, তাহলে আমার সূত্রে বসাই দিলেই তো হয়ে যায় 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 1/4 মাইনাস 1/9, 1/4 আর 9 এটার লসাগু হচ্ছে 36। তাহলে 36 উপরে 9 মাইনাস 4, দ্যাট মিনস 5/5 আর h বাই 36। তাহলে এই যে জিনিসটা ভাইয়া, এই জিনিসটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? নাই, এটা আমরা বুঝে বুঝে সূত্র দিয়ে পড়বো। তাহলে পার এই যে তরঙ্গ দৈর্ঘ্য কোথায় পড়ে ফেলছি ভাইয়া, 2.6 এই পড়ে ফেলছি, সো দরকার নেই। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে সৃষ্ট রেখার বর্ণ। কেন? কারণ এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি এভাবে সাজানো আছে। সুতরাং তোমাকে সারি আকারে নামগুলা মুখস্থ করতে হবে। কিভাবে করব? ওই যে দেখো নিচে একটা কথা লিখে রাখছি, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সৃষ্ট রেখার বর্ণ, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, সিরিয়াল হচ্ছে 7421। মানে কি ভাইয়া, আপনারা ছোটবেলা থেকেই এটা পড়তেছেন, বে, নি, আ, স, হ, ক, লা, তাই না ভাইয়া? তাহলে এই যে বে, এই যে বেনিয়া সহকলা, এই যে লা, এটা হচ্ছে আমার কয় নাম্বার কালার? 7, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 1। আলটিমেটলি এই যে সিরিজটা আছে, তাহলে 7 নাম্বার কালারটার নাম কি ভাইয়া? লাল। তাহলে দেখো এই যে প্রথম সারি কালার হচ্ছে লাল, দ্বিতীয় সারি দেখো 4 নাম্বারটা, তাহলে কালার কি? সবুজ, নীলাভ সবুজ। তৃতীয়টা কয় নাম্বারটা? 2 নাম্বারটা, তাহলে কি? নীল। চতুর্থটা কয় নাম্বারটা? 1 নাম্বারটা, তাহলে কি? বেগুনি। আমরা বেনিয়া সহকলা দিয়ে আমি এটার অ্যান্সারটা মনে রাখতে পারি, সিরিয়াল হচ্ছে 7421। ঠিক আছে। আচ্ছা, এইবার নিচের দিকে দেখো একটা দ্রষ্টব্যের পয়েন্ট আছে। তো এই দ্রষ্টব্যের পয়েন্টটা কিভাবে আসলো বা কেমনি বা আমরা পড়বো, এটা পড়বো হচ্ছে এইভাবে। খেয়াল করো, সমীকরণটা হচ্ছে এটা 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। নর্মালি যে কোনো জায়গায় যখন আমরা কোনো সমীকরণ বের করি, তখন একটার তুলনায় আমরা আরেকটার অবস্থান দেখি। তাইলে
আমরা যেরকম ধরো হচ্ছে যদি লিখি এফ ইজ ইকাল টু এম এ, আবার ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এম ভি, ঠিক আছে? তাহলে আমরা দেখি কোনটা কোনটার তুলনায় বড় বা ছোট আছে। এই জিনিসটাকে কিন্তু এইভাবে লেখা হয়, এইচ ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, তাই না? তাহলে মাথায় রাখতে হবে যে সামনের চিহ্নটা যদি প্লাস মাইনাস বা ভাগ কি দেওয়া আছে, যদি সামনের চিহ্নটা মাইনাস অথবা ভাগ দেওয়া থাকে, তাহলে যেই সম্পর্কটা হওয়ার কথা তার ঠিক উল্টা সম্পর্ক হবে। তাহলে এইখানে তোমরা খেয়াল করো ভাইয়া, যে যদি আমি বলি তোমাকে এফ এর সাথে এম এ, তাহলে ত্বরণের সাথে বল একই দিকে আছে, সামনে কোনো মাইনাস বা ভাগ নাই, সম্পর্ক কি সমানুপাতিক। আবার এইটা উপরে আছে, এটাও উপরে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সামনের চিহ্নটা কি ভাগ, তাহলে সম্পর্কটা একই দিকে হবে না, উল্টা দিকে হয়ে যাবে, তাহলে এটার রিলেশন কি ব্যাসানুপাতিক, ঠিক আছে? সেম ভাবে এই ল্যামডাটা হচ্ছে আমার নিচে আছে, এই এন টুটা আমার নিচে আছে, তাহলে দুইটা একই দিকে আছে, প্রবলেম হচ্ছে সামনে কি মাইনাস ভাইয়া, তাহলে যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে ডেফিনেটলি এটা একই সম্পর্কের হবে না, বিপরীত হবে। তাই লিখছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি দীর্ঘতম হয় ইনটুর মান কি হবে ক্ষুদ্রতম, তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্রতম হয় ইনটুর মান কি হবে সবচেয়ে, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাডমিশন টেস্টের জন্য বেশ ইম্পর্টেন্ট ভাইয়া, এই টপিকটা একটু মাথায় রাখতে হবে। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, যদি এখানে এটাকে আমি লিখতে পারি কি নিউ বার, না নিউ বার মানে কি তরঙ্গ সংখ্যা, তাহলে এখন বলো নিউ বার যদি বড় হয় তাহলে এন টু বড় না ছোট হবে, কোনটা হবে? বড় হবে। বড় ছোট হবে। হবে না ভাই। বড় হবে। আচ্ছা সবাই শিওর বড় হবে ভাইয়া? জি ভাইয়া। কনফার্ম? জি ভাইয়া। ওকে ভেরি গুড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার এটার ভাইয়া অ্যান্সার আরেকবার হচ্ছে, একটু বলবেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আরেকবার বলছি। খেয়াল করো এখানে আমার নরমালি ল্যামডাটা নিচে আছে, এন টুটাও আমার কি নিচে আছে, তাই এটা একই সম্পর্কের হওয়া উচিত ছিল, কিন্তু মনে রাখতে হবে সামনে যদি মাইনাস অথবা ভগ্নাংশ বা ভাগ এই কথাটা থাকে বা এই চিহ্ন বা প্রতীকটা থাকে, তাহলে রিলেশনটা উল্টা হয়ে যাবে, তাহলে এটা একই সম্পর্ক হওয়া উচিত ছিল, মাইনাস আসছে এই জন্য উল্টায় যাবে, বিপরীত হবে, দ্যাটস ওয়াই এটা দীর্ঘতম হলে এটা ক্ষুদ্রতম হয়, এটা ক্ষুদ্রতম হলে এটা সবচেয়ে বড় হয়। এখন এখানে যেটা বলছিলাম সেখানে খেয়াল করো নিউ বার, নিউ বারটা এখানে কি আছে উপরে আছে, আর এন রুটটা কি আছে নিচে আছে, তাহলে রিলেশনটার মেইন কথাই হচ্ছে যে আসলে সম্পর্কটা হওয়া উচিত ছিল কি ব্যস্তানুপাতিক, প্রবলেম হচ্ছে সামনে হচ্ছে কি মাইনাস, তাহলে ব্যস্তানুপাতিক না হয়ে উল্টা হবে, কি হবে সমানুপাতিক, তাহলে নিউ বার যদি বড় হয় এন টুর মান অবশ্যই কি হবে বড় হবে, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে কথা, যেগুলো আপনাকে একটু মনে রাখতে হতো এই অধ্যায়ের, এই টপিকসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2.7, নেক্সট দিনের অধ্যায়ে বা প্রশ্নে এখান থেকে কোয়েশ্চেন আপনারা পাবেন, ওকে? আচ্ছা তাহলে আপনারা এগুলো একটু অ্যান্সার আমাকে একটু করেন, এই যে এই প্রশ্নটা মুখে না কমেন্টে লিখে, হ্যাঁ ভাইয়া কমেন্টে লিখেন। হ্যালো ভাইয়া। ইয়েস ভাইয়া, আমাদের এর আগের যে টপিকটা ছিল 2.6 এর, আমাদের এর আগের বারের লাস্ট টপিক ছিল 2.6 রেখা বর্ণালীর সাথে মৌল শনাক্তকরণ। সেখানে ভাইয়া আমাদের বইয়ে দেওয়া আছে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, প্লাস কালার দেওয়া আছে, মৌলের নাম দেওয়া আছে। আমাদের শুধু কি তরঙ্গ দৈর্ঘ্য গুলো বাদ দিয়ে পড়লে, মানে মৌল আর কালার গুলো পড়লেই হবে, না তরঙ্গ দৈর্ঘ্য গুলো পড়তে হবে? আমি তো ভাই এটা লাস্ট ক্লাসে মনে হয় অ্যান্সার দিছিলাম যে হচ্ছে তোমরা যদি পারো পুরোটাই করবা, আর যদি না পারো ন্যূনতম মৌল আর বর্ণ করতে হবে, ওকে? আচ্ছা এবার খেয়াল করো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কোন সিরিজটি দৃশ্যমান আলোর পরিসরে হয়, তাহলে দৃশ্যমান পরিসরে কোনটা হবে, তোমরা অ্যান্সার দিচ্ছ হচ্ছে সি বামার গুড। আচ্ছা এবার চলে আসা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, এটার উত্তরটা একটু দাও।
গুড। তাহলে সিয়াম জওয়াদ কুশন অ্যান্সার হচ্ছে 1। তাহলে এখানে বলছে নিউবার ইজ ইকুয়াল টু আর ইজ টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার সমীকরণ লাইম্যান। তাহলে লাইম্যান মানে কোন সিরিজ? প্রথম সিরিজ। ওকে, তাহলে দেখো কোশ্চেন কিন্তু একদম ইজি, অ্যান্সার গুলো পারার মতো। ঠিক আছে, তাহলে দেখো এবার 2.8 জাল টাকা শনাক্তকরণে হেডলাইনটাই সবচেয়ে ব্যবহৃত হয় ইউভি রশ্মি। ঠিক আছে, এখন এই যে ইউভি রশ্মি, এই ইউভি রশ্মিটা আবার যে মূলনীতি সেখানে দেখো একটা কথা বলা আছে যে কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে আমরা অপটিক্যাল সেন্সর হিসেবে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করি। রাসায়নিক পদার্থটার নাম কি? ফসফোর। তাহলে কারেন্সি নোটে জাল টাকা শনাক্তকরণের জন্য সিকিউরিটি ডিভাইস রূপে কোন রাসায়নিক পদার্থটা ব্যবহৃত হয়? ফসফোর। ঠিক আছে, আচ্ছা এবার ফসফোর সম্পর্কে তাহলে দুই একটা কথা একটু জানতে হবে। তাহলে ফসফোর একটি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, এটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার, এবং এই ন্যানোমিটারে দেখা গেছে যে ফসফরের কিছু জটিল আয়নের মিশ্রণে কিছু ফসফোর তৈরিতে ব্যবহৃত হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড এবং ল্যান্থেনাইটস আয়ন। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাকে এই আয়ন গুলার নাম নাও দিতে পারে, তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে এই আয়ন গুলা কিছু কালার বিকিরণ করে সেই জিনিসটা। ঠিক আছে, এখানে 3 ধরনের আয়ন আছে, একটা হচ্ছে ইউরোপিয়ামের 2টা, একটা হচ্ছে ভাইয়া 3+, আরেকটা হচ্ছে ভাইয়া 2+, আর আরেকটা আছে হচ্ছে তোমার টারবিয়াম। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে ল্যান্থেনাইটস। তাহলে আলটিমেটলি এটার কালার হচ্ছে লাল, এটার কালার হচ্ছে ভাইয়া নীল, এটার কালার হচ্ছে সবুজ। এখন অ্যাডমিশন টেস্টে কিভাবে অ্যান্সার করব এটা না হয় বুঝতে পারলাম যে ভাইয়া এটা একটা কালারই আছে, পারবো। এটা তো 2টা কালার আছে। তুমি খেয়াল রাখবা যে জারণ সংখ্যা যার বেশি তার কালারটা একটু ডিপ হয়। যেমন এটার কালার হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 3+, এটার কালার হচ্ছে একটু ডিপ লাল, আর এটা হচ্ছে 2+, এটার কালার হচ্ছে নীল। এইভাবে মনে রাখতে পারতেছি না, কেমনে আর মনে রাখবো? এটার নামের শেষে দেখা আছে ইটেরিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন, দ্যাট মিনস 3+। তাহলে ইটেরিয়াম অক্সাইড উচ্চারণ কার মতো? ইটের মতন। ইটের কালার কি? লাল। তাহলে এটার কালার হচ্ছে লাল। তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখো, কোনো প্রবলেম নাই ভাই, কিন্তু তুমি অ্যান্সার করে আসো, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, আচ্ছা এবার নিচের দিকে দেখো বাংলাদেশি কারেন্সি নোটের কথা বলছে, এগুলা ভাইয়া কখনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে নাই, তো আমার মনে হয় না এগুলা লাগবে। এবার আসো প্রতিপ্রভা আর অনুপ্রভা। এই প্রতিপ্রভা আর অনুপ্রভা এগুলোর মধ্যে বেসিক অ্যাডমিশন টেস্টের জন্য যা লাগবে আমরা সেফ কতটুকুই পড়বো। তাহলে কি কি লাগবে? নাম্বার 1 হচ্ছে প্রতিপ্রভা বিকিরণ আর অনুপ্রভা বিকিরণের পার্থক্যটা আসলে কি। নর্মালি ভাইয়া প্রতিপ্রভা বিকিরণটা আসলে খুব স্বল্প সময়ের মধ্যে কাজ করে, তার মানে এটা কাজ করতে তোমার মিলি সেকেন্ড থেকে 10⁻⁻15 সেকেন্ডের মতো সময় লাগে, তার মানে অত্যন্ত কম সময়। তাহলে অত্যন্ত কম সময় কোন জিনিসগুলো আমার হচ্ছে কাজে লাগবে? যেমন তোমরা ব্যাংকে কেউ টাকা তুলতে গেছো কিনা আমি জানি না, যদি গিয়ে থাকো তাহলে দেখবা আমরা যে মেশিনের উপর টাকা দেই সেই টাকাটা জাস্ট হচ্ছে উইদিন সেকেন্ডস সে পুরা বান্ডেল গুনে ফেলে, বা হচ্ছে পুরা বান্ডেলের মধ্যে হঠাৎ করে যদি কোনো জাল টাকা থাকে জাস্ট ওইখানে মেশিনটা অফ হয়ে যায়, ওই টাকাটা হচ্ছে জাল। তাহলে এই যে মিলি সেকেন্ডের মতো সময়ের মধ্যে কাজগুলা করতেছে, এই কাজগুলা করতেছে কোন প্রক্রিয়ায়? প্রতিপ্রভা বিকিরণ প্রক্রিয়া। এবং এই বিক্রিয়াতে আমার বিভিন্ন ধরনের আয়ন, যেগুলো আমরা একটু আগে পড়ে আসলাম, সেই আয়ন গুলা কাজে লাগে। তাহলে নর্মালি এই প্রতিপ্রভাটা কোথায় কোথায় কাজে লাগে? এই প্রতিপ্রভাটা যেখানে কম সময়ের মধ্যে খুব দ্রুত কাজ করা যায়, যেরকম হচ্ছে জাল টাকা শনাক্তকরণে আর টিভি স্ক্রিনে, এই জায়গাগুলোতে আমার হচ্ছে প্রতিপ্রভা বিকিরণ কাজে লাগে। আর অনুপ্রভা বিকিরণটা আসলে কি? অনুপ্রভা বিকিরণটা হচ্ছে ভাইয়া যে যখনই যে কোনো একটা ইলেকট্রনের স্পিন চেঞ্জ হয় তার শক্তিমাত্রা একটা পরিবর্তন হয়, এবং যখনই আবার পুনরায় স্পিন চেঞ্জ হবে তখন সে আবারও শক্তি শোষণ করবে। তার মানে একবার শোষণ হয়, একবার বিকিরণ হয়, এর ফলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে শক্তি আমি ওইখান থেকে কালেক্ট করতে পারি। এই যে জায়গাটা, এই যে কাজগুলা, এই কাজগুলো করতে কিছুটা সময় লাগে এই স্পিন পরিবর্তনে। তো এই জন্য অনুপ্রভা বিকিরণ যেটা, এই অনুপ্রভা বিকিরণ প্রক্রিয়াটিতে কিছুটা সময় লাগে। এই সময়টা হচ্ছে কয়েক সেকেন্ড থেকে ইভেন কয়েক মিনিট পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে, তাহলে প্রতিপ্রভা অনুপ্রভা দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে সিম্পল। একটা হচ্ছে স্বল্প সময়ের, একটা হচ্ছে দীর্ঘ সময়। স্বল্প সময় বলতে হচ্ছে এটা 10⁻⁻15 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এবং এটার এক্সাম্পল হচ্ছে জাল টাকা শনাক্তকরণ এবং টিভি স্ক্রিনের ফসফোর। আর
অনুপ্রভার ক্ষেত্রে এটা অনেক বেশি সময় লাগে, এটা সময়ের মাঝখানে হচ্ছে সেকেন্ড থেকে মিনিট কাল পর্যন্ত হতে পারে, এবং এখানে সাধারণত ইলেকট্রনের স্পিনের পরিবর্তন ঘটে, এবং নর্মালি হচ্ছে এখানে শক্তির পরিবর্তনের জন্য আমার এখানে কিছুটা সময় ক্ষেপণ হয়, এই জন্য অনুপ্রভা বিকিরণ সাধারণত অধিক সময় ব্যয়িত করে। ঠিক আছে, তো বেসিক কথা হচ্ছে এটা, অবজেক্টিভ স্রেফ হচ্ছে এইটুকুই যাবে। অনুপ্রভাতে কত সময় লাগে, প্রতিপ্রভাতে কত সময় লাগে, প্রতিপ্রভার এক্সাম্পল গুলো কি আছে। ওকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা আপনারা পারবেন। এবার ফ্লোরোসেন্ট যে বাল্ব, এই বাল্বটা সম্পর্কে কিছু কোয়েশ্চেন হয়তোবা আপনাদের অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি কি বলবো। ফ্লোরোসেন্ট বাল্বে নরমালি কয়টা অংশ আছে, দুইটা, একটা হচ্ছে অল্প মার্কারি বাষ্প সহ আর্গন গ্যাস, আরেকটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্যালাস্ট, যে ব্যালাস্টটা হচ্ছে হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে। ঠিক আছে, এখন এই যে দুইটা কথা, এই দুইটা কথা সত্য মিথ্যা চেঞ্জ করে দিন। আপনাকে মোস্ট প্রবাবলি নিয়ন গ্যাস, সরি আর্গন গ্যাস যেটা আছে সেটা একটু মাথায় রাখতে হবে, এবং মার্কারি বাষ্প সেই কথাটি একটু মাথায় রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এই দুইটা জিনিস ইন্টারচেঞ্জ করে পরীক্ষার হলে দিয়ে দেয়। তার মানে আপনাকে জিজ্ঞেস করবে অল্প আর্গন গ্যাসের বাষ্প সহ মার্কারি গ্যাস, ঠিক আছে, তাহলে উল্টা হয়ে যাবে জিনিসটা। তাহলে আলটিমেটলি মাথায় রাখতে হবে বাষ্প সহ আর্গন গ্যাস ভর্তি, মার্কারি বাষ্প সহ আর্গন গ্যাস ভর্তি একটি গ্লাস টিউব এবং ইলেকট্রিক ব্যালাস্ট ইউজ করা হয়। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে আমরা ইলেকট্রিক ব্যালাস্টটা ইউজ করব, এটা কি লো ভোল্টেজে না হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে? হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে। ওকে, আচ্ছা, পরীক্ষার হলে বা নেক্সট দিন যখন কোশ্চেন দেওয়া হবে তখন এই জিনিসগুলো ফিল করবেন যে শব্দ নিয়ে কিভাবে হচ্ছে সত্য মিথ্যা বা অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা যে আগে, আপনারা কেউ দেখছেন কিনা আমরা জানি না, আমরা দেখছি আমরা আগে হচ্ছে ফিলিপস এর হলুদ বাতি, হ্যাঁ, এগুলা দিয়ে হচ্ছে ইউজ করতাম বাসায়। তো এই যে ফিলিপস এর হলুদ বাতি বা এই যে টাংস্টেন ফিলামেন্টের যে বাল্ব গুলো আছে, এই বাল্ব গুলা সাধারণত 5% বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। আর আমাদের এখন ঘরে ঘরে হচ্ছে কি ফ্লোরোসেন্ট বাল্ব, এই বাল্বটা 20% বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করে, তাহলে এটা অবভিয়াসলি এনার্জি সেভিং। আর এই যে এনার্জি সেভ, এগুলাতে কিছু ট্রাইফসফেট মিশ্রণ থাকে যেগুলো ওই যে জটিল ধাতব আয়ন এবং হচ্ছে ল্যান্থেনাইট আয়নের মিশ্রণে তৈরি হয়। দ্যাটস ওয়াই এগুলার কিছু কালার আপনাকে পড়তে হবে। অ্যাকচুয়ালি আপনি পড়ে ফেলছেন, U3+ হচ্ছে লাল, টারবিয়াম হচ্ছে সবুজ, আর এই যে U2+ হচ্ছে নীল বা ব্লু। ওকে, তাহলে আলটিমেটলি এই পড়াগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, 2.9 চলে আসেন। এবার সবাই একটু আনমিউট করতে পারে। ঠিক আছে, আমাকে একটু বলেন তো ভাইয়া, আইআর অঞ্চল বা আইআর রশ্মি কয় ধরনের? তিন তিন ধরনের। ধরনের। কি আছে ভাইয়া? নিয়ার ফার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। এয়ার, মিডল, ফার, তাই না? কোন আইআর জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে? মিডল আয়ার। আমাকে এবার বলেন তো ভাইয়া, নিয়ার, মিডল, ফার কোনটার শক্তি সবচেয়ে বেশি? ফার আয়ারের। ফার আয়ার। ফার আইআর। তরঙ্গ দৈর্ঘ্য কোনটার বেশি? নিয়ার আয়ার। আচ্ছা, নিয়ার আয়ার। উল্টা হয়ে গেল না? কি ভাইয়া? মিডল আয়ার। উল্টা হয়ে গেছে। নেয়ার, মিডল, ফার, যে দূরে যাবে তার দৈর্ঘ্য বেশি থাকবে না ভাইয়া? তাহলে আলটিমেটলি ফার আইআরের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু শক্তি কম। এই কথাটার আসলে কিভাবে, যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার যে শক্তি কম, সেটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে বুঝি? খেয়াল করেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরকম একটা ইকুয়েশন করছিলাম, মনে আছে না? E = h nu, কার সমীকরণ যেন ভাইয়া? প্লাঙ্কের সমীকরণ। প্লাঙ্কের সমীকরণ। তাহলে এই যে স্পন্দন সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি c/λ, আলোর বেগ। তাহলে আলটিমেটলি h প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, দুইটাই ধ্রুবমান। তাহলে যে কোনো শক্তি তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি সম্পর্কে বিদ্যমান হচ্ছে ভাইয়া? তাহলে সহজ কথা হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার শক্তি তত কম। তাহলে এখানে দেখেন আমরা লিখছি কোনটির শক্তি সর্বাধিক, নিয়ার আইআর, ফার আইআর, এক্স-রে না মাইক্রোওয়েভ? আমি অ্যান্সার দিচ্ছি এক্স-রে। আমি কি ঠিক দিছিলাম, ভুল দিছি? ঠিক। কিভাবে ভাইয়া? আমরা গত ক্লাসে পড়ছিলাম আগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়, তাই না ভাইয়া? এখন এই যে ছন্দটা, এই ছন্দটার প্রতিটা যে হচ্ছে বর্ণালী অঞ্চল, সেগুলোর মান বাম থেকে ডান দিকে আস্তে করে, তার মানে তরঙ্গের মানটা আস্তে করে কি করতেছিল, বাড়তেছিল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে শক্তির মান বাড়বে না কমবে? কমবে। তার মানে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে কার? মহাজাগতিক আছে এখানে? নাই। না। তারপরে কোনটা গামা রশ্মি। আছে এখানে? নাই। নাই। তারপরে কে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি, আছে এক্স-রে। এখানে?
আছে যে বা রঞ্জনমুখী, দ্যাটস ওয়াই এটা সত্যি সবচেয়ে বেশি। বুঝা গেছে ভাইয়া? জি ভাই। জি ভাইয়া। এবার সবাই একটু হচ্ছে আবার মিউট করে যাও, ওকে? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে আইআর অঞ্চল, এই আইআর অঞ্চলটার মধ্যে তাহলে দুই ধরনের ব্যবহার আছে। একটা হচ্ছে নিয়ার আইআর এর ব্যবহার, একটা হচ্ছে ফার আইআর এর ব্যবহার, যেটা ঠিক তোমার পরের পেজটার মধ্যেই দেওয়া আছে। এই পরের পেজটাতে যে ব্যবহার আছে 156 পেজ, এখান থেকে এই দুইটা রশ্মি ছাড়াও আরো হচ্ছে তোমার দুইটা পদ্ধতির ব্যবহার আছে, একটা লো এমিশন পদ্ধতি, একটা হচ্ছে আমার লেজার পদ্ধতি। তাহলে এই পুরো হচ্ছে প্যারাটা আমাকে মুখস্থ করতে হবে। আমি কি করব? মুখস্থ করবো না, একটু বুঝে পড়বো, ঠিক আছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো। যদি তুমি দেখো কোনো ব্যবহারে মস্তিষ্ক, শিশু উত্তপ্ত করে বা ত্বককে উত্তপ্ত করে, এই তিনটা ওয়ার্ড আছে, তাহলে ডেফিনেটলি ব্যবহারটা হবে হচ্ছে নিয়ার আইআর রশ্মি। আর তোমাকে যদি প্রশ্ন করে এই তিনটা ব্যতিরেকে বাকিগুলা কার ব্যবহার, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে ফার আইআর। তাহলে এই তিনটা নিয়ার আইআর এর, বাকি যা কিছু আসবে ফার আইআর। এক্সাম্পল, যদি তোমাকে জিজ্ঞেস করে শিশুর মস্তিষ্কের গঠন নির্ণয়, তাহলে এখানে শিশু আছে, মস্তিষ্ক আছে, ডেফিনেটলি ব্যবহারটা কার? নিয়ার আইআর। নিয়ার আইআর। আর যদি তোমাকে জিজ্ঞেস করতো ভাইয়া যে ফিজিওথেরাপিতে বা হচ্ছে ফ্রোজেন শোল্ডারে যে ফিজিওথেরাপি প্রদান করা হয়, সেটা কোন রশ্মির সাহায্যে প্রদান করা হয়, তাহলে এখানে মস্তিষ্ক, শিশু, ত্বককে উত্তপ্ত, কোনো কথাই নাই, তাহলে আমার অ্যান্সারটা কি আইআর হবে? মুখস্থ করার কি আর প্রয়োজন আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, এবার আসো দুইটা পদ্ধতি, একটা লো এমিশন, একটা লেজার। আমরা লেজারটা পড়ব। লেজার, এটার যে হচ্ছে শব্দ, সেই দুইটা হচ্ছে উদ্দীপনা আর হচ্ছে উদ্দীপক। তার মানে কোন বাক্যে যদি উদ্দীপনা বা উদ্দীপক থাকে, ডেফিনেটলি সেটা কার ব্যবহার হবে? লেজারের। লেজার। আর যদি না থাকে তাহলে সেটা কার ব্যবহার হবে? লো এমিশন। ওকে, তাহলে আমি যদি তোমাকে সৃষ্টি করি স্নায়ু জালিকা পুনঃস্থাপনে উদ্দীপক রূপে কাজ করে কোন পদ্ধতি? লেজার পদ্ধতি। লেজার। আবার যদি তোমাকে জিজ্ঞেস করতাম ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপিতে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? লো এমিশন। লেজার। ওকে, এখন তোমাদের কি মনে হচ্ছে না যে ভাইয়া আপনি কিন্তু ফ্রোজেন শোল্ডার, ফিজিওথেরাপি এই দুইটা এই একই কথা দুই জায়গাতে বলছেন? কোথায় কোথায় বলছি বলো তো? ফার আইআর আর লো ফার আইআর আর লো এমিশন। আলাদা করবো কিভাবে যদি একই এই দুইটা অপশনই থাকে? তুমি মনে রাখবা, যদি আমি প্রশ্নে বলি যে নিচের ব্যবহারটি কোন রশ্মির, তাহলে আমি জানতে চাচ্ছি এটা নেয়ার নাকি ফার, তখন তুমি এটাকে অ্যান্সার করবা ফার আইআর। আর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি নিচের ব্যবহারটি কোন পদ্ধতির, তাহলে আমি রশ্মির নাম জানতে চাচ্ছি না, পদ্ধতির নাম জানতে চাচ্ছি, তাহলে তোমার অ্যান্সার হবে হয় লো এমিশন নাইলে লেজার। আমার কথা বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। এবার আমরা চলে আসি হচ্ছে নিচে রোগ নির্ণয় এমআরআই পদ্ধতি। এই এমআরআই এর নাম শুনো নাই এরকম কে আছো? হাত তোলো তো দেখি। নিশ্চয়ই কেউ নাই, ঠিক আছে, আমি আমার দৈব দৃষ্টি দিয়ে দেখতেছি। তো আলটিমেটলি হচ্ছে যেহেতু এমআরআই এর হচ্ছে নাম আমরা সবাই শুনছি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে মাশাআল্লাহ এমআরআইটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমাকে এমআরআই সম্পর্কে A to Z জানতে হবে। ওকে, এখন আসো এমআরআই থেকে তাহলে কি কি পড়বো। ফার্স্ট কথা হচ্ছে এই যে এটা 2015 সালের কোশ্চেন, এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই যে এমআরআইটা, এটা হচ্ছে একটা কি চৌম্বক ক্ষেত্র? শক্তিশালী না দুর্বল চৌম্বক ক্ষেত্র ভাইয়া? শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। এই এমআরআইটা কি কি মানে কি কোন কোন শক্তি ব্যবহার করে? এটা হচ্ছে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এমআরআই এটার ফিল্মটা কোন কোন শক্তির উপর নির্ভরশীল করে, তখন তোমাকে অ্যান্সার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড আর রেডিও ফ্রিকোয়েন্সির উপর। ওকে, এখন এই যে এমআরআইটা, এটা সাধারণত হিউম্যান বডির 3D পিকচার বা ত্রিমাত্রিক ডিজিটাল ছবি বের করে। আর এই এমআরআইটা সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেটা অনেক উচ্চ ফ্রিকোয়েন্সির এবং এসি কারেন্ট থেকে সৃষ্টি হয়। তাহলে এই কয়েকটা কথা জাস্ট তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে অ্যান্সার করো, এমআরআই এর ফুল ফর্ম কি ভাইয়া? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটার যে ফ্রিকোয়েন্সির মান, এটা কম নাকি বেশি? বেশি। কম। এটা কম 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 কম। ফ্রিকোয়েন্সিটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা কত ভাইয়া?
1 into 1 into 10 to the power 4 hours. 4 হার্টজ। এটা কি ধরনের কারেন্ট থেকে তৈরি হয় ভাইয়া? AC AC current। current। এবার নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে এমআরআই এর ব্যবহার। হ্যাঁ, আপনাকে এমআরআই ব্যবহারগুলো একটু জানতে হবে। যেরকম হচ্ছে বৃদ্ধিজনিত টিউমার, ফর এক্সাম্পল কারো যদি ব্রেইন টিউমার হয় বা যে কোনো জায়গায় টিউমার হয়, তো ওই টিউমার যেমন হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা, গল ব্লাডারে যখন হচ্ছে টিউমার হয়, গল ব্লাডারের নালীতে টিউমার হয়, আমরা নরমালি হচ্ছে এমআরআই করতে দেই। বা হচ্ছে অন্য কোনো জায়গায় যদি হচ্ছে কোনো টিউমার হয়, আমরা এমআরআই করতে দেই। আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ, যদি হচ্ছে কারো হচ্ছে মাথায় বাড়ি খেয়ে ওই জায়গায় হচ্ছে ব্লিডিং হয়েছে, কতটুকু হয়েছে বুঝতে পারতেছে, এমআরআই করো। রক্তনালী সংক্রান্ত রোগ, যেরকম হচ্ছে রক্তনালীর ভিতরে যদি কোনো ম্যালফরমেশন থাকে, এবি ম্যালফরমেশন, আর্টারি ভেনাস ম্যালফরমেশন যেটাকে আমরা বলি, তখন আমরা এমআরআই ব্যবহার করি। কিংবা জীবাণু সংক্রমণ জনিত কারণ, কারো যদি ব্রেনের টিবি হয়, কিংবা কারো যদি ভাইরাল এনকেফালাইটিস হয়, কিংবা হচ্ছে ব্যাকটেরিয়াল এনকেফালাইটিস হয়, কোন ব্যাকটেরিয়া দিয়ে দিচ্ছে, এগুলা জানার জন্য আমরা নরমালি হচ্ছে এমআরআই ব্যবহার করি। এছাড়া ওই যে বললাম মস্তিষ্কের টিউমার, যদি লিগামেন্ট টর হয়, আর হচ্ছে মেরুরজ্জু টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। এখন অনেকগুলো টপিক বললাম যেগুলো হচ্ছে মেডিকেল টপিক। তো আলটিমেটলি মেডিকেল টপিক গুলো তোমার লাগবে না, তোমার জাস্ট ওয়ার্ড গুলো জানলেই হবে। টিউমার, রক্তক্ষরণ, রক্তনালী সংক্রান্ত রোগ, জীবাণু সংক্রমণ, মেরুরজ্জু টিউমার, মস্তিষ্কের টিউমার, আর হচ্ছে টর লিগামেন্ট। ঠিক আছে, এই কয়েকটা জায়গায় আমরা কোনটাকে ব্যবহার করি? এম আর। ওকে, এবার নিচে নেমে আসো। এমআরআই এর মূলনীতি সবসময় মনে রাখবা, এমআরআই অলওয়েজ ডিপেন্ড করে হচ্ছে এই যে এই জিনিসটার উপর। এই জিনিসটার নাম কি ভাইয়া? এনএমআর। এটা ফুল মিনিংটা বলো তো ভাইয়া। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। Nuclear magnetic resonance. নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে এটার উপর কে ডিপেন্ড করে? এমআরআই। ঠিক আছে, এখন এই যে এনএমআর, এই এনএমআরটা আসলে কি সেটা আগে তাহলে একটু জেনে ফেলি। তোমরা 2.11, হ্যাঁ দেখো একটা প্যারা আছে, শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্ত করো। এই জায়গাতে দেখো এনএমআর এর 3টা বৈশিষ্ট্য আছে। এই 3টা বৈশিষ্ট্য তোমাকে একটু জানতে হবে। এখন এই 3টা বৈশিষ্ট্যর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে কি কি বলছে। এনএমআর হলো যাদের ক্ষেত্রে প্রোটন বা নিউট্রন এই সংখ্যাটা বিজোড়, তার মানে হয় প্রোটন না হয় নিউট্রন, অথবা দুইটাই বিজোড়, তাইলে সেটা হচ্ছে আমার এনএমআর পরমাণু। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া 2টা বিজোড় থাকলে এনএমআর, একটা থাকলেও কি এনএমআর কিনা? হ্যাঁ, যদি একটা বিজোড় থাকে তাহলেও এনএমআর, 2টা থাকলে ডেফিনেটলি এনএমআর। ওকে, তাহলে এদের প্রোটন বা নিউট্রন নাম্বার অলওয়েজ কেমন সংখ্যক হবে? বিজোড় সংখ্যক। নাম্বার 2, এই যে এনএমআর পরমাণু, এরা নিউক্লিয়াসে এসে কোন ধরনের ম্যাগনেটিক মোমেন্টে থাকে? দুর্বল। আর এই প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই দুর্বল এনএমআর পরমাণু একটা রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে একটা সিগন্যাল গঠন করে। সিগন্যালটার নাম হচ্ছে অনুরণন সিগন্যাল। তাহলে এই 3টা পয়েন্ট আপনাকে অবশ্যই কেন মনে রাখতে হবে? সত্য অথবা মিথ্যা এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য। ওকে, এইবার আমরা একটু ওই বেসিকে আসি। বেসিকে আমাকে বলছে যে হচ্ছে এমআরআইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। আমাকে বলতো ভাইয়া, হিউম্যান বডিতে সবচেয়ে বেশি থাকে কি? পানি। কত পার্সেন্ট? 70%. 70%. তাহলে পানির মধ্যে একটা পরমাণু হচ্ছে হাইড্রোজেন, আরেকটা পরমাণু হচ্ছে অক্সিজেন। এমআরআই করতে গেলে অবশ্যই আমার কি পরমাণু লাগবে ভাইয়া? Hydrogen. NMR. তাহলে এখানে হাইড্রোজেনের প্রোটন কত ভাই? একটা। নিউট্রন? 0 নাই। সংখ্যা হচ্ছে 1, তাই না? অক্সিজেন 16, নিউট্রন হচ্ছে 8টা, প্রোটন হচ্ছে 8টা। তাহলে এই দুইটার মধ্যে কোনটার প্রোটন বা নিউট্রন যে কোনো একটা অন্তত বিজোড় আছে? Hydrogen. হাইড্রোজেনটা হচ্ছে আমার কি পরমাণু? NMR. অক্সিজেন কি এনএমআর পরমাণু? না। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে দিবে, নিচের কোনটি এনএমআর পরমাণু। তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে মেইন কথা হচ্ছে যদি বডিতে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে আমার অধিক সংখ্যক এনএমআর পরমাণুর জন্য অনুরণন সিগন্যাল কম হবে না বেশি হবে? বেশি হবে। তখন সেখানে শক্তি কম শোষিত হবে নাকি অধিক শোষিত হবে? অধিক শোষিত হবে। অধিক শোষিত হবে। ফলে হচ্ছে ওই জায়গার একটা সুন্দর পিকচার আমি পাবো। এমআরআইটা অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করেই তৈরি হয়। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, সুস্থ কোষ আর অসুস্থ কোষ কোন জায়গাটার জন্য আমি এমআরআই করতে চাই? সুস্থ কোষের জন্য না অসুস্থ কোষের জন্য? তাহলে অসুস্থ কোষে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে?
পারবে পারবে পারবে। পারবে দেখো জিনিসটা বুঝো ভাই। যে কোনো জায়গায় যদি হাইড্রোজেন বেশি থাকে তাহলে অনুরণন সিগন্যাল বাড়বে ভাই, ঠিক আছে? আমার যেখানে অসুস্থ কোষ আছে, ফর এক্সাম্পল ধরো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কখন বাড়ে? পানি বাড়লেই তো বাড়ে, তাই না? কারণ পানি থেকেই তো আমার হাইড্রোজেনটা আসতেছে, তাই না? তাহলে পানি কখন বাড়বে? ধরো হচ্ছে কোনো জায়গাতে তুমি আঘাত পেয়েছো, ফর এক্সাম্পল কোনো জায়গায় ইনফ্লামেশন হয়েছে। এখন যে কোনো জায়গায় ইনফ্লামেশন হইলে সে জায়গায় দেখবা ওই যে টম এন্ড জেরিতে আমরা দেখতে পাই গোলালুর মতো হচ্ছে সুন্দর করে ফুলে গেছে এবং হচ্ছে দেখা যায় একটু লাল হয়ে গেছে জায়গাটা, এভাবে হচ্ছে ডলতে হচ্ছে এবং যদি এই জায়গাটার মধ্যে হাত দাও দেখবে একটু গরম গরম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যে কোনো জায়গায় ইনফ্লামেটরি রিলেশন হওয়া মানে ওই জায়গাটা ফুলে যায়, তার মানে ওই জায়গাটা ইডেমাটাস হয়ে যায়। ইডেমাটাস মানে ওই জায়গায় পানি আসে। তাহলে যে কোনো জায়গায় যদি পানি আসে, তাহলে পানি যদি আসে তাহলে কোনটার কনসেন্ট্রেশন বাড়ছে? পানির সাথে হাইড্রোজেনের। হাইড্রোজেনের সাথে অনুরণন সিগন্যালের মান বাড়বে, অনুরণন সিগন্যাল মান অধিক পরিমাণ শোষণ করবে, ফলে হচ্ছে এমআরআই তে অসুস্থ কোষের ছবিটা আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্ন হচ্ছে সিম্পল, আপনাকে এত কিছু পড়ানোর উদ্দেশ্য আমার আসলে এটা যে আপনার বইয়ের মধ্যে একটা ছোট্ট লাইন আছে যেটা আপনারা প্রবলেম ফেসিং এর সময় জিজ্ঞেস করেন যে ভাই এটা মানে বুঝি না, এটাই বুঝাই দিলাম। দেখেন বলছে ক্ষতিগ্রস্ত আর রোগাক্রান্ত টিস্যুতে পানির পরিমাণ কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায় তখন পার্শ্ববর্তী সুস্থ টিস্যুর চেয়ে ওই অসুস্থ অংশে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ তীব্রতাও কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায় ঠিক আছে, তাহলে আলটিমেটলি জাস্ট এই জিনিসগুলা একটু ছোট্ট করে জেনে নিবেন। ওকে, আরেকটা কথা যেটা হচ্ছে যে এমআরআই আবিষ্কারের জন্য দুজন বিজ্ঞানী পল আর পিটার ম্যানসফিল্ড এরা হচ্ছে নোবেল পুরস্কার পান। আরেকটা কথা একটু খেয়াল রাখবেন, যদি এই কথাটা এখন আর কাজে লাগে না, তারপরে যেহেতু বই আছে পড়বো আমরা, এমআরআই মেশিনে শক্তিশালী চৌম্বক থাকে, তাই হার্টের পেসমেকার বা কৃত্রিম হৃদস্পন্দন ব্যবহারকারী রোগীর ক্ষেত্রে বা হেয়ারিং এর যাদের ক্ষেত্রে আছে বা কোনো ধরনের প্রস্থেটিক জয়েন্ট লাগানো আছে বা কোনো প্রস্থেটিক্স লাগানো আছে যেটা খুলে রাখা যাবে, সেটা খুলে এমআরআই করতে হবে। তবে এখনকার দিনে যেটা মডার্ন টেকনোলজি সেটাতে আমরা দেখি এমআরআই কম্পিটেবল হার্টের পেসমেকার, হেয়ারিং এর এগুলা পাওয়া যাচ্ছে। তো এখন আর এগুলাতে প্রবলেম হয় না। তারপরে জেনে রাখবেন এই জন্য বইয়ের মধ্যে আছে, স্যাররা দিয়ে দিতে পারে, ঠিক আছে? ওকে, এইবার একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই দেই। দেখেন আপনাদের মনে আছে এমআরআই এটা কার উপর নির্ভরশীল? এনএমআর আর এটার যে ইমেজ এমআর ইমেজ এটা কার উপর নির্ভরশীল? দেখেন রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল আর রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর, ঠিক আছে? দুইটা একবারে পড়ি তাহলে মনে থাকবে, ঠিক আছে? এটা ইমেজিং না, এটা ইমেজ। হ্যাঁ, ইমেজ। তাহলে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কার উপর নির্ভর করে? বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত কি পরমাণুর উপর? এনএমআর এমআর ইমেজ নির্ভর করে হচ্ছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে স্বস্তিকাল আর একটা হচ্ছে ঘনমাত্রার উপর, ঠিক আছে? তাহলে প্রশ্ন যেরকম যাবে আপনার অ্যান্সারটা একটু কষ্ট করে একই রকম দিতে হবে। আচ্ছা, নিচের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি ক্লোরিন, এম আই কারেক্ট অর রং? কারেক্ট সঠিক কার্বনের প্রোটন কত? 6টা বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন এতে নাই, তাহলে এটা বাদ। এটার প্রোটন হচ্ছে 12, নিউট্রন হচ্ছে কত? 12, তাহলে এটাও বাদ। এটা হচ্ছে 8, এটাও হচ্ছে কত? 8, এটাও বাদ। এটার প্রোটন কত? 9টা নিউট্রন 10টা তাহলে বিজোড় আছে না? একটা পেজের এটা এরকম। ওকে, হ্যাঁ, স্বস্তিকালটা বলবেন একবার? বুঝি নাই ভাইয়া। স্বস্তিকাল রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল ওইটা বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমআর ইমেজিংটা ডিপেন্ড করে কি, ধরো হচ্ছে কোনো নিউক্লিয়াসের যদি হচ্ছে তোমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যেহেতু এটার পরিমাণটা যদি হচ্ছে অনেক বেশি থাকে, ঠিক আছে, তাহলে আমার এমআরআই ইমেজিংটা একরকম থাকবে। যেরকম হচ্ছে ধরো কোনো জায়গায় যদি টিউমারের আকার যেটা থাকে, ধরো কোনো টিউমারের আকার হচ্ছে 1 সেন্টিমিটার, কোনো টিউমারের আকার হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে তুমি কেমনে আলাদা করবে? তুমি তো বুঝছো যে না এখানে একটা টিউমার আছে, আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ, বাট হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি আমার হচ্ছে টোটাল সাইজটা কি। সো এই সাইজগুলো ডিপেন্ড করে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির মানের উপর, কনসেন্ট্রেশনের উপর, নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর আর স্বস্তিকালের উপর, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তবে এই টাইপস এর কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের জন্য না। হ্যাঁ, এগুলা তোমার কখনো হচ্ছে আসবে না।
সো এগুলো যত বেশি কম চিন্তা ভাবনা করবা তত বেশি বেটার হবে। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে খেয়াল করো, শিক্ষা পরীক্ষায় নরমালি হচ্ছে আমরা একটা অ্যাসিড ব্যবহার করি যেটা হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই কথাটা অনেক সময় তোমরা ভুল করো, অনেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্সার করো, তো গাঢ় শব্দটা খেয়াল করো, তাহলে অ্যান্সার হবে কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এটার উত্তরটা একটু দাও তো ভাইয়া। ইউভি রে। ইউভি, শিক্ষা পরীক্ষায় সোনালী হলো, সোডিয়াম, সোডিয়াম তাহলে এই জিনিসটা আমার একটু জানতে হবে। গত বছরের আগের বছরের কোয়েশ্চেনে ছিল শিক্ষা পরীক্ষায় সোডিয়ামের ক্ষেত্রে কি বর্ণ পাওয়া যায়, সোনালী। তাহলে আমার খালি চোখে কি আর কোবাল্ট ব্লু গ্লাসে কি, এটা একটু জানতে হবে। কোবাল্ট ব্লু গ্লাসে বেসিক্যালি দুইটা পড়লেই হয়, কারণ বাকিগুলোর কোনো বিশেষ বর্ণ নাই। একটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে গোলাপি শিখা, একটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে হালকা সবুজ শিখা। আর নরমালি বাকিগুলো আমরা জানি। বলতো পটাশিয়ামের ক্ষেত্রে কি কালার পাওয়া যায়, হালকা বেগুনি বেগুনি। কপারের ক্ষেত্রে কি পাওয়া যায়, বেসিক্যালি নীলাভ সবুজ সোডিয়ামের ক্ষেত্রে কি কালার পাওয়া যায়, সোনালী। ক্যালসিয়ামের ক্ষেত্রে কোনটা, ইটের ইটো লাল, লাল শিখা তাহলে এই অবজেক্টিভ গুলা একটু কষ্ট করে উত্তর দাও। সোডিয়াম গোল্ডেন ইয়েলো কোনটা, সোডিয়াম। নিচে কোন আয়নটি শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ দেয়, কপার কপার। কোবার গ্লাসের ভিতর দিয়ে ক্যালসিয়ামের শিখা দেখতে কেমন, হালকা সবুজ হালকা সবুজ, হালকা সবুজ। আর যদি শিক্ষা পরীক্ষায় দেখতাম ইটের মতো লাল, এর মতো লাল। ওকে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আমার নিচের দিকে আয়নিক যৌগের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল যে টপিকটা আছে সেখানে। এখন এই জিনিসটা আমরা কিছু স্লাইড থেকে পড়বো, কারণ স্লাইডে আমি একটু সাজাই নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আসেন আমরা স্লাইডটাতে চলে যাই। প্রথম স্লাইডটা হচ্ছে এটা একক। নরমালি হচ্ছে তোমার বইয়ের ভিতরে এই কথাটা বলা আছে যে দ্রাব্যতার একক এটা হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। তো বইয়ের মধ্যে দেখো নিচেই বলা আছে, ওই জায়গাটা জাস্ট একটু দাগায় রাখলেই হবে, লিখার দরকার নেই। দ্রাব্যতার একক হচ্ছে গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কথাটা হচ্ছে এটা যে দ্রাব্যতার গুণফলের একক। মেইন কথা হচ্ছে একই জাতীয় রাশির কোনো অনুপাতের কোনো একক থাকে না। কেন, কারণ কেএসপি মানেই হচ্ছে উপরে থাকে উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে দুইটাই ঘনমাত্রার একক, একই জাতীয় রাশির অনুপাত, তাহলে ডেফিনেটলি এর কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে এর কোনো একক নাই। তাহলে মনে রাখতে হবে দ্রাব্যতার একক মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, দ্রাব্যতার গুণফল বা কেএসপির কোনো একক নাই। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা তো ইন্টার লেভেলে পড়ছো, আমাকে বলো তো দ্রাব্যতা কয়টা নিয়ামকের উপর নির্ভরশীল, তিনটা, তাহলে আমার বইতে 3টা দেওয়া আছে, যেটা হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। আর গুগো স্যারের বইতে আরেকটা দেওয়া আছে যেটার নাম হচ্ছে চাপ। এই দ্রাব্যতার চাপের যে সূত্র, এই সূত্রটাকে বলা হয় হচ্ছে হেনরির সূত্র। এই সূত্রটা হচ্ছে দ্রাব্যতা তার উপর প্রযুক্ত চাপের কি সম্পর্কে বিদ্যমান, সমানুপাতিক। তার মানে S is equal to CP। এই CP টি মানে হচ্ছে দ্রাব্যতার ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে গুগো স্যার বইতে যেহেতু আছে আমরা জাস্ট একটু দেখে রাখবো। ওকে, তাহলে এই 4টা হচ্ছে আমার নিয়ামক। এখন এই নিয়ামক গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার তাপমাত্রাটা। তাপমাত্রা সাধারণত 2 ধরনের হয়ে থাকে বা 2 ধরনের তাপমাত্রার বিক্রিয়া আমি পেয়ে থাকি, একটা হচ্ছে তাপোৎপাদী, একটা হচ্ছে তাপহারী বা তাপশোষী। এখন এই যে তাপশোষী আমরা সবাই জানি যে যে কোনো তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা আমাকে অ্যান্সার করবে, যদি তাপমাত্রা বাড়াই তাহলে লাসাতেলিয়ার নিয়ম অনুযায়ী বিক্রিয়া সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। তার মানে বিক্রিয়ার যে সম্মুখমুখী, দ্যাটস ওয়াই দ্রাব্যতার পরিমাণটা বাড়বে না কমবে, বাড়বে। গুড। তাহলে তাপশোষী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ঠিক আছে, আর তাপহারীতে উল্টা। তাপহারীর নিয়ম কি, যদি তুমি তাপমাত্রা বাড়াও লাসাতেলিয়ার নিয়ম অনুযায়ী সামনে যায় না পিছনে যায়, পিছনে যায়, বেড়ে যাবে না আরো কমে আসবে, কমে যাবে, কমে যায়। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে না বাড়ে, কমে। কমে, কমে। তাহলে 2টা বেসিক কথা শেষ। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম্পল কি।
আমি তোমাদের লেভেলে যখন ছিলাম তখন এটার এক্সাম্পল এইভাবে মনে রাখতাম, সকল ধরনের নাইট্রেট এক্সেপ্ট ক্যালসিয়াম নাইট্রেট এবং এক্স লবণ। এক্স মানে কি ভাইয়া বলতো? হ্যালোজেন। হ্যালোজেন তাহলে সকল ধরনের হ্যালোজেন লবণ এবং সকল নাইট্রেট এক্সেপ্ট ক্যালসিয়াম নাইট্রেট, এরা সবাই কোন প্রক্রিয়ায় হয়? তাপ শোষী। তাহলে এদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে না কমবে? বাড়বে বাড়বে। বাড়বে। তাহলে আমাকে বলো তো, সোডিয়াম নাইট্রেট দ্রাব্যতা বাড়বে না কমবে? তাপ বাড়াইলে বাড়বে বাড়বে। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাড়বে বাড়বে। এটা হ্যালোজেনের লবণ না? ক্লোরাইড হ্যালোজেন, তাই না? হ্যালোজেনের লবণ। সোডিয়াম ক্লোরাইড, বাড়বে বাড়বে। ক্যালসিয়াম নাইট্রেট কমবে কমবে। তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। এবার আসো নিচের দিকে ভাইয়া, নিচের দিকে পরের পেজে আমার, আচ্ছা এটা হচ্ছে ভাইয়া মনে রাখার জন্য, হ্যাঁ মনে রাখার জন্য আমি বলছি যে যে কোনো জায়গায় যদি নাইট্রেট লবণ থাকে এক্সেপ্ট ক্যালসিয়াম নাইট্রেট, আর যদি যে কোনো জায়গায় হ্যালোজেনের লবণ থাকে লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, যা কিছু আছে সবকিছুই সাধারণত আমার হচ্ছে যদি তুমি তাপমাত্রা বাড়াও দ্রাব্যতার মানটা বৃদ্ধি পাবে। কিন্তু এছাড়া বাকি যা কিছু আছে সেগুলোর ক্ষেত্রে আমার ক্যালসিয়াম নাইট্রেট সহ তাপমাত্রা যদি বাড়াও সেগুলা আমার হচ্ছে দ্রাব্যতার পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, এবার আসো পরের পেজ। দেখো পরের পেজ হচ্ছে আমার 64 নাম্বার পেজ 100। এখানে আমার 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোনটা অতিপৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা সম্পৃক্ত। এগুলা আমরা অ্যাকচুয়ালি কি করবো, কিভাবে করবো? আমাকে কেউ বলো তো কেআইপি অ্যাকচুয়াল মিনিংটা কি? আয়নিক মৌলগুলোর আয়নগুলোর আয়নিক গুণফল। কেএসপি মানে সলিউবিলিটি প্রোডাক্ট, গুণফল, তাই না? আচ্ছা, বোঝার জন্য আমি মনে রাখতাম কেআইপি মানে হচ্ছে দ্রবের পরিমাণ, মানে যতটুকু পরিমাণ দ্রব্য আমি দিচ্ছি সেটা। কেএসপি মানে হচ্ছে দ্রবীভূত করার ক্ষমতা। অ্যাকচুয়ালি কিন্তু তাই, এটা জাস্ট মনে রাখার জন্য। এখন আমার কথা হচ্ছে যদি কোনো জায়গায় আমি দ্রব্য ক্ষমতার চেয়েও বেশি দিয়ে দেই তাহলে এক সময় দ্রবীভূত করতে করতে সে তো আর দ্রবীভূত করতে পারবে না, বাকিটা আমার কি করবে? পদক্ষেপ। তখন এই জিনিসটার নাম আমার হচ্ছে কি অতিপৃক্ত। এই সিম্পল জিনিসটা বোঝানোর জন্যই আমি এই লাইনটা লিখছি, কেআইপি যেমন দ্রবণ তেমন। তাহলে এইখানে কেআইপি এর মানটা কম আছে না বেশি? বেশি Means অতিরিক্ত হয়ে গেছে। তাহলে দ্রবণের মানটাও কি হবে? বেশি বা অতিরিক্ত, দ্যাট মিন্স অতিরিক্ত। আবার এই জায়গায় দেখো তো কেআইপি এর মান কম আছে না বেশি? কম আছে। তাহলে আমি কম দ্রব্য দিচ্ছি, আমার আরো দ্রবীভূত করার ক্ষমতা এখনো রয়ে গেছে, তাহলে আমি এখনো সম্পৃক্ত হই নাই। তাহলে আমার নাম কি ভাইয়া? অসম্পৃক্ত। আর যতটুকু সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিছি, তাহলে আমার নাম কি ভাইয়া? সম্পৃক্ত। ঠিক আছে? তাহলে আমাকে যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে যে এইরকম আছে, ধরো কোনো প্রশ্নে কোন মৌলের আয়নিক গুণফল যদি তার দ্রাব্যতার গুণফল অপেক্ষা কম হয় তাহলে দ্রবণটিতে কি হবে? সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত, অতিপৃক্ত, পদক্ষেপ করবে। কোনটা হবে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত, তাই না? কারণ আমি বলছি আয়নিক গুণফল বা কেআইপি এর মানটা কম, তাহলে এটা অসম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, তোমরা এই জিনিসগুলো পারবা, কোনো প্রবলেম নাই। এবার আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে এইটা। এখানে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কেএসপি নির্ণয়। এখন কেএসপি নির্ণয় এই কাজটা আমরা করব। এখানে খেয়াল করো, এইভাবে কেএসপি নির্ণয় তোমরা এইচএসসি তে পড়ছো না ভাইয়া? তাহলে এটা আমরা পারি। কিভাবে করতাম? যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে ফার্স্টে যেটাই দেওয়া থাকুক এটাকে আমরা ভেঙে ফেলতাম, আয়নিক ফরম্যাটে নিয়ে নিতাম। তাহলে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম 3+ 3টা ক্লোরাইড মাইনাস। তাহলে এটা আছে 1 মোল, এটা আছে 3 মোল। তাহলে এটার মোল সংখ্যাটাই পাওয়ারে চলে যায়, তাহলে এটা 1, এটা হচ্ছে 3, তাহলে 1s * 27s3 তার মানে 27s⁴। এটা হচ্ছে আমার বের করার টেকনিক। কোথায়? এইচএসসি তে।
বাট আমার হাতে এত সময় নাই, ঠিক আছে? শর্টকাট করবো কিভাবে খেয়াল করবো। আমি দেখবো যৌগটার নাম কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি নিচে যে সংখ্যাগুলো আছে এগুলোকে নিতে চাই। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে 1, ক্লোরাইডের নিচে কত আছে 3। তাহলে আমার নিয়ম হবে 1 × 3। নিয়ম হচ্ছে আগের মতোই, প্রথমটার মাথায় যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই বসবে। 1 আছে, 1 এর মাথায় কত বসবে 1, 3 আছে, 3 এর মাথায় কত 3, s লিখে দুইটা পাওয়ারের যোগফল, এক আর 3 হচ্ছে 4, একবারে অ্যানসার চলে আসবে 27 s⁴। তোমাকে মাঝখানের এই ট্রানজিশন পয়েন্টটা আর ফেস করতে হলো না। আবার যদি বলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়ামের নিচে কত আছে 1, ক্লোরাইডের নিচে আছে 2, তাহলে আমি কি লিখবো 1 × 1 × 2 × 2 s³ হচ্ছে 4s³। ঠিক আছে, বুঝি না ভাই কি বললাম? সাউন্ড আসছিল অনেক ভাই, একটু সবাইকে মিউট করে দিলে আমি ভালো হয়। তাহলে কিন্তু আমার সবাইকে মিউট করে দিতে হবে। ওকে, আচ্ছা এবার আসো হচ্ছে নেক্সট টপিকে। তাহলে এটার আমার অ্যানসার আসলে হচ্ছে 4s³। এখন আমার যদি হচ্ছে কোনো জায়গায় কোনো আয়ন না থেকে কোনো মূলক থেকে থাকে, ঠিক আছে? ইয়েস, এই টপিক একটু আরেকবার বুঝলে ভালো হইতো। আমি তো এখনো শেষ করি নাই ভাইয়া, দেখো তাহলে শেষ হয় নাই, এখনো চলছে। দেখো যদি অ্যালুমিনিয়াম সালফেট বলে, নিয়ম হচ্ছে যদি কোনো জায়গায় কোনো মূলক বলে ভাইয়া, তাহলে মূলকটাকে একটা ইউনিট হিসেবেই ধরতে হবে। তুমি এই মূলকটাকে আলাদা করতে পারবে না। তার মানে সালফার অক্সিজেন আলাদা আলাদা হবে তা না, এটা একটা মূলক, এটা একসাথে থাকবে, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে ভাইয়া 2। আমার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো, যা লিখবো মাথায় তাই লিখবো। তাহলে 2 লিখছি, মাথায় লিখবো 2 ইনটু পুরা সালফেট, এটা একটা মূলক, তাহলে মূলককে একসাথে রাখতে হবে, ভাঙা যাবে না। তাহলে মূলকের নিচে কত আছে ভাইয়া 3, তাহলে লিখবো 3⁻3, যা লিখবো তাই পাওয়ার ইনটু s লিখে দুইটা পাওয়ারের যোগফল, 2 আর 3 এ 5, ঠিক আছে? তাহলে এখানে 4 আর হচ্ছে 7, 4 27 হচ্ছে সরি 108 s⁵। ওকে, আমি আরেকটা করে দিচ্ছি, খেয়াল করো। যদি বলে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের নিচে আছে 1, হাইড্রোক্সিল একটা মূলক, তাহলে এটা এক ইউনিট, তাহলে এখানে আছে 1, তাহলে 1 আছে 1 আছে, তাহলে কি লিখবো 1⁻1 × 1⁻1 × s1 + 1, তার মানে 2। তাহলে আমার অ্যান্সার আসবে কত s²। ঠিক আছে ভাই, ক্লিয়ার কি তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার হয়ে থাকো। তাহলে এটা একটু করে দেখো, এটার অ্যান্সার কি আসবে, এটা গুণফল হবে, হ্যাঁ গুণাঙ্ক না, এটা হচ্ছে গুণফল। 27 s⁴ 27 s⁴ তাহলে এখানে l এর নিচে আছে 1, ওই যে নিচে আছে 3, 1 × 3³ × s⁴। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 27 s⁴। ওকে, ঠিক আছে। এইবার চলে আসো হচ্ছে এইরকম একটা ম্যাথে, এই ম্যাথটার অ্যান্সার কি হবে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের ছোটখাটো ম্যাথগুলো আসবে। তোমরা যে বড় বড় ম্যাথগুলো প্র্যাকটিস করো, এগুলো দয়া করে প্র্যাকটিস করবো না। এগুলা কমেন্ট সেকশনে দিলেও আমি কিন্তু বলে দিব এই ম্যাথ লাগবে না, ঠিক আছে? কারণ 1-1.5 পেজের ম্যাথ উইদাউট ক্যালকুলেটর ছাড়া, টাইম ওয়েস্ট ছাড়া কিছু না, ঠিক আছে? তো এখন আমাদের টাইম ওয়েস্ট করার মতো সময় নাই, আমাদেরকে যতটুকু সম্ভব যেগুলো আসবে তাই করব। এ নাম্বারটা আনসার। প্রথমটা হবে 3 মোল। ভেরি গুড। তাহলে a to b, তার মানে এটা হচ্ছে আমার 2² b এর নিচে আছে 1, তাহলে 1⁻1 s³, তার মানে এটা কি 4s³, তাই না? তাহলে এখানে 4s³ এর মানটাই দেওয়া আছে 4 × 10⁻⁹, তাহলে সুতরাং s³ যেহেতু 4 আর 4 কাটা 10⁻⁹, s = 10⁻⁹ 1/3। এখন মনে রাখবা যে কোনো পাওয়ার যেটা এই পাশে আসে সেটা যখন এই পাশে চলে আসবে তখন এই পাওয়ারটা উল্টায় যাবে। তাহলে এখন যদি এটা উল্টায় যায়, 3 উল্টায় গেলে কি হয় 1/3, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 10⁻⁻3। তাহলে অ্যান্সার হচ্ছে a। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা যদি 1/3 থাকতো তাহলে কি হতো বলতো? এই পাশে চলে গেলে কি লিখতাম? 3 হয়ে যেত। 3 হয়ে যেত। এই পাশে হয়ে যেত হচ্ছে 10⁻3, ঠিক আছে? তার মানে যেটা এই পাশে থাকবে জাস্ট তার উল্টাটা বসে দিতাম। ওকে, এবার চলে আসো তাহলে এইটা, এটা আমি আর পড়াবো না, এটা
তোমরা আমাকে অ্যান্সার করবে। কোনটা অ্যান্সার? নাম্বার অ্যান্সার ডি। ডি। গুড। তাহলে খেয়াল করে দেখো আমার এখানে PbCl2, তাহলে এটা আমি আর করছি না, এটা হচ্ছে 4s3, তাই না? ঠিক আছে না 4s3? জি ভাইয়া। এখানে দেখো s এর মানটাই কিন্তু দিয়ে দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা s বলছে হচ্ছে 0.002, এটাকেই আমি লিখতে পারি 2 × 10⁻³ দশমিকের পর কয় ঘর? 3 ঘর, সামনে হচ্ছে ওকে। তাহলে 4 × 2 × 10⁻³ হোল কিউব, তাহলে 4 × 2 কিউবের মান হচ্ছে 8 × 10⁻³ কত? 9, তাহলে 32 × 10⁻৯। সুতরাং এইটাকে লেখা যায় 3.2 × 10⁻⁹